কারামুক্তির উচ্ছ্বাস নিয়ে কাশিমপুর থেকে ১৯ দিন পর বের হলেন চিত্রনায়িকা পরীমনি। গাড়ি থেকেই ভক্তদের সঙ্গে মেলালেন হাত। বনানীর বাসার সামনে উপচে পড়া ভিড়। পরীমনির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে মন্তব্য হাইকোর্টের। স্থায়ী মুক্তির জন্য চলবে আইনি লড়াই। আমরা অবশ্যই চার্জশিট আসলে পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব, জামিন যাতে পার্মানেন্ট হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মেম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাধিতে দলের শ্রদ্ধা। রাজধানী ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগের চাপে হাসপাতালে হিমশিম অবস্থা। সক্ষমতার ৩ গুণ রোগী ভর্তি। আগামী ২ সপ্তাহ এডিস মশা আরও বাড়ার শঙ্কা। যমুনার পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত। তলিয়ে ঘর, ফসলি জমি, সড়ক। টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় পানিবন্দী লাখ লাখ মানুষ। ৫৩টি ফেরির মধ্যে ৪৭টি ফিটনেস সনদ নেই। চলছে ১০০ বছরের পুরনো ফেরিও। পদ্মায় স্রোত ও নাব্য সংকটে শিমুলিয়া মাঝিরকান্দি নৌরুট চালু করা হয়নি। এবং বোমা ফাটালেন তামিম ইকবাল। খেলবেন না টি-20 বিশ্বকাপে। নতুনদের সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত। বিকেলে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। কারাগার থেকে ১৯ দিন পর ছাড়া পেলেন চিত্রনায়িকা পরীমনি। সকাল ৯:৩০টায় কাশিমপুর কারাগার থেকে বের হন পরীমনি। গণমাধ্যমের সামনে কোনো কথা না বললেও হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন, ভক্তদের সঙ্গে মিলিয়েছেন হাত। তার আইনজীবী বলছেন, স্থায়ী মুক্তির জন্য আইনি লড়াই করবেন তারা। রিমান্ডে নির্যাতন করা হয়নি বলেও জানান তিনি। রাজিবুল হাসানকে সঙ্গে নিয়ে আফজল হোসেনের রিপোর্ট। এই উচ্ছ্বাস ২৭ দিন পর কারামুক্তির। মুখে কিছু না বললেও ছাদ খোলা গাড়িতে হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। হাত মিলিয়েছেন ভক্তদের সাথে। মঙ্গলবার রাত ১০টায় মুক্তির আদেশ পৌঁছায় কারাগারে। তখনই জেনেছেন সেই খবর। বুধবার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে সকাল ৯:৩১ সাদা গাড়িতে চড়ে বের হন তিনি। সঙ্গে ছিলেন তার আইনজীবী ও আত্মীয় স্বজন। মুক্তির আগে তার আইনজীবী জানান, রিমান্ডে তাকে নির্যাতন করা হয়নি। স্থায়ী মুক্তির জন্য চালানো হবে আইনি লড়াই। চার্জশিট পর্যন্ত বিজ্ঞ আদালত গতকাল তার জামিন মঞ্জুর করেছে। আমরা অবশ্যই চার্জশিট আসলে তার জামিন মঞ্জুরের ব্যবস্থা বা পদক্ষেপ অবশ্যই গ্রহণ করব, জামিন যাতে পার্মানেন্ট হয়। আর আইনানুগ যে প্রক্রিয়া, জেলখানা থেকে আইনানুগ যে প্রক্রিয়ায় একজন আসামি বের হবে, আমরা ঠিক সেই আইনটাকেই ফলো করেছি। রিমান্ডে কোনো নির্যাতনের কোনো অভিযোগ করেছেন? না না। পরীর মুক্তির খবরে বুধবার সকাল থেকেই কারা ফটকের সামনে জড়ো হন তার ভক্তরা। এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন ঘন্টার পর ঘন্টা। পছন্দ অনেক কিছু না, সে আমাদের দেশের শিল্পী। আমার অনেক ভালো লাগে পরীমনিকে। কালকে ৩ নম্বর হাই সিকিউরিটি গেছিলাম তাকে দেখতে জন্য, বাট কালকে তিনি বাইরে আসেনি, কালকে কাগজ আসেনি জায়গায়। আমরা চেয়েছি যে ওই দাঁড়ায় হারে সবার লোকে হ্যান্ডশিপ করলো। বেলা ১টার দিকে বনানীর বাসায় ফিরেন পরীমনি। সেখানেও ছিল উৎসুক জনতার ভিড়। তার আইনজীবী জানান, কারাগারে থাকায় মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এই মুহূর্তে সে শারীরিকভাবে একটু সিক আছে, যার কারণে আপনাদের সঙ্গে আজ কথা বলবে না। পরবর্তীতে তার আপনাদের সঙ্গে কথা হবে। গত ৪ আগস্ট পরীমনিকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে মাদক মামলা করে সংস্থাটি। এই মামলায় ৩ দফায় ৭ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। ৩ বার জামিন চেয়ে না পেলেও চতুর্থ দফায় নারী অভিনেত্রী অসুস্থ, এই ৩ বিবেচনায় জজ আদালত পরীমনিকে জামিন দেন। আফজাল হোসেন, সময় সংবাদ, গাজীপুর। এই মুহূর্তে বনানীতে চিত্রনায়িকা পরীমনির বাসার সামনে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছে তার কাছে। মামুন। মিম, বেলা ১টার কিছু পরে চিত্রনায়িকা পরীমনি কাশিমপুর কারাগার থেকে এখানে এসে পৌঁছেছেন, অর্থাৎ বনানী ১৯ নম্বর রোডের ১২ নম্বর তার যে বাসা, সেই বাসার ৫ম তলায় তিনি এখন অবস্থান করছেন।
অর্থাৎ তার নিজ ফ্ল্যাটে। তো তিনি যখন এসেছিলেন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু এখানেও তিনি গণমাধ্যমকে এড়িয়ে যান। কথা হয়েছিল তার আইনজীবীর সঙ্গে, তিনি জানিয়েছেন যে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত থাকায় পরিমণি আসলে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন না, তবে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফেরার পরই তিনি কথা বলবেন। আমরা এখানে দেখেছিলাম যে 9:30-এর পরে তাকে কাশিমপুর কারাগার থেকে বাইরে বের করা হয় এবং তারপর এখানে এসে পৌঁছায় কিন্তু বেলা 1টার পরে, এবং সেই সময় আমরা দেখেছি সব ধরনের গণমাধ্যম কর্মীরা কিন্তু এখানে ভিড় করছেন এবং তার এই যে বাসভবন, এই বাসভবনের সামনে কিন্তু এখনো গণমাধ্যম কর্মীদের উপস্থিতি রয়েছে। তবে তার সতীর্থ বা চলচ্চিত্র অঙ্গনের কোনো কাউকেই কিন্তু আমরা এখানে উপস্থিতি দেখিনি, তাদের কাউকে এখানে আমরা উপস্থিত হতে দেখিনি। এখন বলা চলে যে তার আইনজীবী সর্বশেষ যেটি জানিয়েছেন যে তার স্থায়ী জামিনের জন্য, অর্থাৎ তার স্থায়ীভাবে যাতে মুক্তি মেলে সেই ব্যাপারে তারা আইনি লড়াই চালিয়ে যাবেন এবং মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত হওয়ার পাশাপাশি পরিমণি শারীরিকভাবেও কিছুটা অসুস্থ, একথাও তার আইনজীবী কিন্তু আমাদেরকে জানিয়েছেন। জানিয়ে রাখি যে মাদক মামলায় এই বাড়ি থেকেই কিন্তু 4 আগস্ট তাকে গ্রেফতার করে র্যাব এবং তারপর 27 দিন পর তিনি আবার এই বাড়িতেই ফিরলেন। তো আমরা যখন পরিমণিকে এই বাড়িতে ফিরতে দেখলাম, তিনি যখন পৌঁছেছিলেন তখন তাকে আমরা বেশ প্রাণোচ্ছল অবস্থাতেই দেখেছি এবং তার ভেতরে যে বিমর্ষতা বা কোনো ধরনের তার এই জাতীয় কোনো ব্যাপারগুলো আমরা কিন্তু দেখিনি। তো এখানে আসলে পরিমণি কবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বা কিভাবে কথা বলবেন সেই বিষয়টি আসলে অনিশ্চিত। আমরা গণমাধ্যম কর্মীরাও চেষ্টা করেছিলাম তার সঙ্গে কথা বলার, মুঠোফোনে বা বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু আসলে তার বাসার ভেতরে বা কোনোভাবেই তার যে মূল ফটক, এই বাড়ির মূল ফটকের ভেতরেও কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছিলাম যে এইখানে পরিমণির গাড়িটি, সাদা রঙের গাড়িটি যখন আসে, সেই সাদা রঙের গাড়িটি ঘিরে কিন্তু উৎসুক জনতাও এখানে অনেক ভিড় করেছিলেন। আমরা দেখেছিলাম প্রথমে সকালের দিক থেকে এখানে কিন্তু তেমন উৎসুক জনতার উপস্থিতি না থাকলেও কাশিমপুর কারাগারের সামনে আমরা যেমনটা দেখেছিলাম যে অনেক সাধারণ মানুষ পরিমণিকে এক নজর দেখার জন্য তারা সেখানে ভিড় করেছিলেন। এখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে বেলা 1টার কিছু আগে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন। 3 দফায় রিমান্ড শেষে তাকে কিন্তু আসলে কারাগারে পাঠানো হয়েছিল এবং তার এই যে রিমান্ড আবেদন, এই রিমান্ড আবেদনে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা এ ব্যাপারে আমরা কথা বলেছিলাম তার আইনজীবীর সঙ্গে। তো তিনি বলেছিলেন যে এসব বিষয় আসলে এখনই তারা মুখ খুলতে চান না, তারা আরও সময় নিয়ে ব্যাপারগুলো পর্যালোচনা করে তারপরে গণমাধ্যমকে জানাবেন। মিম, বনানীতে চিত্রনায়িকা পরিমণির বাসার সামনে থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী কামরুজ্জামান মামুন। পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে বলে মন্তব্য করেছেন দেশের উচ্চ আদালত। বলেছেন তৃতীয় রিমান্ডের কোনো প্রয়োজনই ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবে আর বিচারক তা মঞ্জুর করবে, এটা সভ্য সমাজে হতে পারে না। রিমান্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি বেসরকারি মানবাধিকার সংগঠনের আবেদনের শুনানিতে এই মন্তব্য করেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। মাদক মামলায় গ্রেফতারের পর 3 দফায় 7 দিনের রিমান্ডে ছিলেন পরিমণি। রিমান্ড চাওয়া হয়েছিল 19 দিন। গ্রেফতারের পর প্রথম দফায় 5 আগস্ট 4 দিনের রিমান্ড হয় তার। 5 দিন পর আবারও নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। এরপর পাঠানো হয় কারাগারে। জেল থেকে আদালতে হাজির করে 19 আগস্ট তৃতীয় দফায় আবারও নেওয়া হয় 1 দিনের রিমান্ডে। ঘন ঘন রিমান্ডে নেওয়ার বৈধতা নিয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র, যার শুনানি হয় বুধবার। শুনানিতে আদালত বলেন পরিমণির ক্ষেত্রে রিমান্ডের অপব্যবহার হয়েছে। আদালত বলেছেন তৃতীয় দফার রিমান্ডের কোনো প্রয়োজনই ছিল না। তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদের আবেদন করবে আর বিচারক তা মঞ্জুর করবে, এটা সভ্য সমাজে হতে পারে না। কোর্ট বলেছেন যে তৃতীয় দফায় রিমান্ডের নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই ধরনের রিমান্ড এই সভ্য সমাজে চলতে পারে না। আদালত এও বলেছেন পরিমণির রিমান্ডের আবেদন, বিচারকের আদেশ এবং মামলার সর্বশেষ অগ্রগতি জানতে চাওয়া হবে। রিমান্ড কেন তৃতীয় দফায় নেওয়া হলো বা টোটাল 19 দিনের মধ্যে কেন 7 দিন কোন আইন বলে রিমান্ড দিয়েছেন, সেই ক্ষেত্রে আমরা হাইকোর্টের যে নজিরগুলো আছে, হাইকোর্টের যে রায়টা আছে এবং অ্যাপিলেট ডিভিশন সেই রায়টা যে দিয়েছিল সেইটা, যেটা এখানে পান্না স্যার বলেছেন। কোনো আসামিকে কিভাবে জিজ্ঞাসাবাদ করা হবে তার একটি গাইডলাইন করে দিয়েছেন দেশের উচ্চ আদালত, কিন্তু রিমান্ডের ক্ষেত্রে তা মানতে দেখা যায় না। চিত্রনায়িকা পরিমণিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার পর আবারও আলোচনায় আসে উচ্চ আদালতের এই নীতিমালা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।
অন্য প্রসঙ্গ, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ পাওয়া গেলে তার ছবি, পোস্টমর্টেম রিপোর্ট বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখানোর চ্যালেঞ্জ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক। দুপুরে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি বলেন, সংসদ ভবনের আশপাশে নকশা বহির্ভূত সব অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া হবে। জিয়াউর রহমানের তথাকথিত কবর শুধু আমি বলিনি, যত আরো কিছু কবর আছে অবৈধভাবে দিয়েছে জিয়াউর রহমানটা বোধহয় জায়েজ করার জন্য দিছে কিনা জানি না, শাহজি গোয়েনহদের যাদের কবর আছে সবগুলি সেই যত অবৈধ স্থাপনা এই ধরনের আছে সবগুলি অপসারণ করে নেয়। আমি একটা বলিনি, কিন্তু আজকেও বলি। জিয়াউর রহমানের লাশ নিয়ে কথা বলার আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে মুক্তিযুদ্ধে অংশ নেয়ার প্রমাণ দিতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি নেত্রীকে মুক্ত করাই এখন দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু জিয়ার সমাধিতে লাশ আছে কি নেই সেই প্রশ্ন। বিএনপির প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকীর দিনেও একই ইস্যুতে পাল্টাপাল্টি বক্তব্যে জড়িয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল। দলের প্রতিষ্ঠাতা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন মহাসচিব সহ সিনিয়র নেতারা। এ সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, জিয়ার মাজার ইস্যুতে ক্ষমতাসীনদের বক্তব্য দুঃখজনক। প্রশ্ন তোলেন মুক্তিযোদ্ধা মন্ত্রীর মুক্তিযুদ্ধ করা নিয়েও। নিকৃষ্ট রুচিতে বাদে এটা জাতির দুর্ভাগ্য যে আজকে স্বাধীনতার ঘোষক বীরত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্পর্কে এই ধরনের কথা বলা হয়। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। উনাকে ওনার চ্যালেঞ্জকে নিজেকে গ্রহণ করতে পারেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, ওটা উনি প্রমাণ করুন। লেট হিম প্রুভ দ্যাট হি ওয়াজ এ ফ্রিডম ফাইটার। শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকার বাধা দিচ্ছে ও বেগম জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিরুদ্ধে মিথ্যা মামলার কারণে তিনি আজকে কারাবন্দী হয়ে আছেন। এখন বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ হচ্ছে দেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা এবং গণতন্ত্রের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা। এদিকে বিএনপির কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিএনপি বা যারা এখানে এসেছেন শ্রদ্ধা জানাতে, তারা কিন্তু বাধাহীনভাবে এখানে প্রবেশ করেছেন। তারা তাদের কর্মসূচি যথাযথভাবে সম্পূর্ণ করে তারা চলে গেছেন। সংসদ অধিবেশনকে ঘিরে সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করার পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা জোরদার করা হয় চন্দ্রিমা উদ্যান ও এর আশপাশের এলাকায়। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাধারণত একটি নৌযান 40 বছর চলাচল করতে পারলেও দেশে এখন চলছে 95 বছর বয়সী ফেরিও। পদ্মা সেতুর দুর্ঘটনার পেছনে বড় একটা কারণ ফিটনেস ছাড়া এই ফেরি। যে 53টি ফেরি এখন চলাচল করছে তার মধ্যে 47টিরই ফিটনেস সনদ হালনাগাদ করা নেই। তবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের দাবি, নিয়মিত সংস্কার করেই চালানো হয় ফেরি। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। নদীমাতৃক বাংলাদেশে একসময় যোগাযোগের বড় মাধ্যম ছিল নৌপথ। নতুন নতুন সেতু নির্মাণের পর এর পরিধি কমে এলেও এখনও দেশে নৌপথে 6টি রুটে চলছে 53টি ফেরি। সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে যে 4টি ফেরি ধাক্কা দেয়, এর একটিরও ফিটনেস সনদ হালনাগাদ করা নেই। 2টি ফেরি এর মধ্যে নির্ধারিত 40 বছরের চেয়ে বেশি সময় ধরে চলছে। দুর্ঘটনাগুলোর জন্য দায়ী রোরো ফেরি শাহ মাকদুম তৈরি হয় 1985 সালে, ফেরি শাহজালাল 1980 ও ফেরি কাকলি তৈরি হয়েছে 1974 সালে। শিমুলিয়া বাংলাবাজার রুটে যে ফেরিগুলো চলছে এর মধ্যে শুধুমাত্র ফেরি ক্যামেলিয়ার ফিটনেস সনদ হালনাগাদ করা আছে। একটি দুর্ঘটনার পর কিছুদিন সচেতনতার পর আবারও শুরু হয় ফিটনেসবিহীন ফেরির চলাচল। দীর্ঘদিন যাবত আমাদের ম্যানেজমেন্ট অর্ডার দিচ্ছে, তোমাদের ফ্লাড ফেরি যতগুলো আছে সব সাইড করে রাখো, সাইড করে রাখছে। আবার যখন ম্যানেজমেন্ট অর্ডার দিবে তখন আবার রানিং হয়ে যাবে। ফেরি দুর্বল, যাইতে চাইলে ডাইন সাইডে যাইকে বাম সাইডে, মানে ফেরির ইঞ্জিনে কোনো শক্তি নাই, মেনটেন্যান্সে কোনো লোক নাই ঠিক মতন, সবাই আছে পয়সার দাম দেয়। ভালো উন্নত মানের ফেরি আনা যায় তাহলে আসলে ওই দুর্ঘটনাগুলো কমতে থাকবে আস্তে আস্তে। আইন অনুযায়ী এক একটি নৌযান সর্বোচ্চ 40 বছর চলতে পারার কথা। সেই সময়সীমা পার হয়ে গেছে এমন ফেরির সংখ্যা 20টি। এমনকি 95 বছর বয়সী ফেরি আছে 5টি। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কথা যে সরকারি সংস্থার, সেই বিআইডব্লিউটিসির অধীনেই চলছে এইসব ফেরি। গত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী প্রায় 23টা জলযান আমরা কিন্তু যুক্ত করেছি। মানুষের চাহিদা পূরণ করার জন্য আমাদের ঝুঁকি নিয়ে আমরা চালাইতে হচ্ছে, কিন্তু এগুলা রেগুলার মেনটেন্যান্স করা হয়। বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর গতকালকে কিন্তু ডকইয়ার্ড থেকে সে কিন্তু পানিতে নেমেছে। আমাদের মাস্টাররা কিন্তু
যথেষ্ট অভিজ্ঞ এবং দক্ষ। তৈরির পর থেকে বিভিন্ন সময় 23টি ফেরির ফিটনেস সনদ নেওয়া হলেও বর্তমানে মেয়াদ আছে মাত্র 6টির। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে নতুন শিমুলিয়া মাঝিরকান্দি রুটে আজও চালানো যায়নি নৌযান। তীব্র স্রোত ও নাব্য সংকটই কারণ বলছে কর্তৃপক্ষ। ফেরি সার্ভিস 14 দিন ধরে বন্ধ থাকায় ঘাট ব্যবহারকারীরা ক্ষোভ জানিয়েছেন। বিস্তারিত নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্টে ছবি তুলেছেন আবু সাইদ। প্রবল স্রোতের কারণ দেখিয়ে দেশের গুরুত্বপূর্ণ শিমুলিয়া বাংলাবাজার ফেরি সার্ভিস বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি। পরে পদ্মা সেতু এড়িয়ে মাঝিরকান্দিতে নতুন ঘাট তৈরি করা হয়, কিন্তু সপ্তাহ পেরুলেও চালু করা যায়নি। বুধবার নতুন ঘাট দিয়ে পরীক্ষামূলক চালুর উদ্যোগ নেওয়া হলেও সফল হয়নি। কর্তৃপক্ষ বলছে বাধা নাব্য সংকট। একদিকে স্রোত, আরেকদিকে নাব্যের অভাবে আটকে আছে ফেরি সার্ভিস। এদিকে দীর্ঘ সময় ধরে ফেরি সার্ভিস বন্ধে ক্ষুব্ধ এ নৌপথে যাতায়াতকারীরা। গ্যাসেবার নদীতে অনেক ছিল স্রোত, কিন্তু তার থেকে এই বছর স্রোত অনেক কম। তারপরেও দেখা যাচ্ছে যে ফেরিগুলা চলতেছে না, বন্ধ করে রাখছে। আর এই ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে দেখা যায় লোকজন যা আসতো এখন সেগুলো আসতেছে না। দোকানপাট ইত্যাদি ঠিক আছে সবগুলো দেখা যায় ইন টোটাল বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ জানে ফেরিঘাট চালু, আয়া তারা দুর্ভোগে পড়ছে, পড়ার পর অনেক কষ্ট, তাই দেখ ফেরিঘাট ফের বন্ধ, তারা পারাপার হইতে পারতেছে না। অন্যদিকে পানি বাড়া আর কমার মধ্যে আটকে আছে শিমুলিয়ার ফেরি সার্ভিস। সংশ্লিষ্টরা বলছেন ঘন্টায় ঘন্টায় নদীর রূপ বদলে যাচ্ছে। মঙ্গলবার লৌহজং টার্নিং পয়েন্টে পানির গভীরতা 12 ফুট থাকলেও বুধবার তা দাঁড়ায় 5 ফুটে। প্রায় 1000 ফিটের মতো একটা জায়গায় 5 ফিট পানি চলে আসছে। মূলত এই পানি চটটা সামনের যে আপনারা ব্রিজের উপরে যে চটটা দেখতেছেন হাজারে, এই চটটা ভেঙে ওই সিলটেটটা হয়ে যাচ্ছে এবং এই সিলটেট হওয়ার কারণে এইটা রাতারাতি সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে চটটা। এখন আমরা যদি এই চটটা যদি আরও সিলটেড হয়ে যায় তাহলে দেখা যাবে যে আরও 3-4 দিনও এটা আমরা ফেরি সার্ভিস চালু করতে পারবো না। গত 26 আগস্ট থেকে বাংলা বাজারের বিকল্প হিসেবে প্রায় 8 কিলোমিটার ভাটি মাঝিরকান্দিতে নতুন ঘাট ব্যবহার উপযোগী হয়ে আছে। সময় সংবাদ, মুন্সিগঞ্জ। অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বেড়ে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ায় নদী তীরবর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রতিদিনই বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। যমুনার পাশাপাশি বিভিন্ন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে বন্যা কবলিত হচ্ছে নতুন নতুন এলাকা। সহায়তা ঠিকমতো না পেয়ে দুর্বিষহ জীবন কাটছে বানভাসীদের। জেলা প্রতিনিধির পাঠানো তথ্যের রিপোর্ট। দেখে মনে হতে পারে নদীর স্রোত, কিন্তু এটা আসলে বানের পানি। তলিয়ে গেছে এলাকার রাস্তা আর জমি, পানির মধ্যে ভাসছে বাড়িঘর, নৌকাই এখন যাতায়াতের সঙ্গী। ভারী বৃষ্টি আর উজানের ঢলে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে যমুনার পানি। এতে টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন এলাকা বানের পানিতে বিপর্যস্ত। বন্যা কবলিত টাঙ্গাইলের 6টি উপজেলা। চরম দুর্ভোগে সিরাজগঞ্জ জেলার 5 উপজেলার লক্ষাধিক মানুষ। একই দুর্দশায় বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কাজলা কামলাপুর, চালুয়াবাড়ি, কুর্নিবাড়ি ইউনিয়নের বাসিন্দারা। যাতায়াতে খুব কষ্ট হইতেছে, পানি উঠে সব মরে মেলা করছে। সবজি টবজি তো একদম সবগুলা ডুবে হয়ে গেছে, গাছটা সব মরে গেছে। আশ্রয়ের স্থানটুকু হারিয়ে কোনো রকমে বাঁধের উপর মাচা তৈরি করে মানবেতর জীবন কাটছে বানভাসীদের। আশায় বুক বেঁধে আছে কবে পানি কমবে, কবে ঠাঁই হবে তাদের স্বপ্নের ঘরটিতে। অপেক্ষায় না থেকে বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দারা কোমর বেঁধে নেমে পড়েছেন বাঁধ নির্মাণে। বাড়ি আসলে সেটা ভেঙে গেছে, নদীর গর্ভে গেছে। এখন অবদরপুরে আমরা বসবাস করতেছি, খুব কষ্টই করতেছি। বাঁধের টপের উপরে উঠে বসে আছি, গুদাম দিয়ে গুদামের ভিতরে বসে আছি, পাক করার জায়গার মতো পরিস্থিতি নেই। এই বন্যার এলাকার থেকে আমরা জমিটা রক্ষা করবো, আমরা এই উদ্যোগে আমরা কাজ করতেছি সবাই মিলেই। শুকনো খাবারের পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাদ্য সংকট। দীর্ঘদিন হয়ে গেলেও এখনো কোনো সহায়তা পাচ্ছেন না এলাকাবাসী। সিলভার পানি নেই, এরকম খাবার নাই। মাছা টাছা করে আসছিলাম, এখন মাছা বাইসা উঠছে, এখন কি করবো, খেতা কাপড় সব ভিজা গেছে। মাছা মোছা দিয়ে আসছিল, মাছা কুলাইতেছে না, অসময়ের এমন বন্যায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে বন্যা কবলিত মানুষদের। প্রতিদিনই নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। লাবিব হাসান, সময় সংবাদ। দুপুরের সময় আরো থাকছে। চট্টগ্রামে ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। স্ত্রী
স্ত্রী চুমকির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ডেঙ্গুর জন্য হাসপাতালে সিট আছে ৮০টি, কিন্তু রোগী ভর্তি তার ৩ গুণ। এমন অবস্থায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ওয়ার্ডে সিট না পেয়ে মেঝেতে সেবা নিচ্ছেন আক্রান্তরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর অধিকাংশই যাত্রাবাড়ি জুরাইনের বাসিন্দা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আবহাওয়া বিবেচনায় আগামী ১৫ দিন এডিস মশা বাড়তে পারে। রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ডেঙ্গু ইউনিট, হাসপাতালের ওয়ার্ড থেকে মেঝে সবখানেই ডেঙ্গু আক্রান্ত রোগী, যেন তিল ধারণের ঠাঁই নেই। আক্রান্তদের বেশিরভাগই এসেছে রাজধানীর যাত্রাবাড়ি জুরাইন ও মুগদা এলাকা থেকে। ঢাকার মধ্যে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় 4টি হাসপাতালে সেবা দেওয়ার কথা থাকলেও শুধু একটি হাসপাতালে পুরোদমে সেবা দিচ্ছে। এ কারণে চাপটা অন্য হাসপাতাল থেকে কয়েক গুণ বেশি। জ্বরের পরে খাতার কাছে নিয়ে গেছি, বলছে ডেঙ্গু জ্বর, পরে এনে নিয়ে আসছি। টেস্ট করাইছি, কমছে, আর প্রথম দিন বাড়তি ছিল আর কি, একটু কমছে। ডাক্তার বলছে যে প্লাটিলেট যদি 35,000 থেকে আর কমে 20,000-এর নিচে চলে আসে তাহলে রক্ত দেওয়ার জন্য বলছে। আজকে 5 দিন ধরে জ্বরে ভুগতেছি, এই যে এখন স্যালাইন দিল, ভর্তি হলাম। যারা আক্রান্ত হয়েছে তাদের সবার অভিযোগ সিটি কর্পোরেশনের দিকে। অন্যদিকে ডাক্তাররা জানালেন তাদের হিমশিম অবস্থার কথা। ওদিকে ওষুধ দেয়, কিন্তু তখন এত দেওয়া হয় না আর কি। আমার আশেপাশে দেওয়া হইতো, অন্যদিকে আর কি আমার আশেপাশে দেওয়া হইতো। সিটি কর্পোরেশন থেকে মশা নিধক ঔষধ ছিটানো হচ্ছে, কিন্তু এটা প্রয়োজনের তুলনায় মনে হচ্ছে যে অনেকটা অপ্রতুল। বমি, জ্বর এগুলো থাকছে, আবার অনেকে হচ্ছে প্রেশারটা কম নিয়ে আসে। রোগীর চাপ মোটামুটি একটু খারাপ না, ভালোই চাপ পাচ্ছি। এদিকে বিশেষজ্ঞরা বলছেন আগামী 15 দিন বাড়তে পারে এডিস মশা। বিশেষায়িত হসপিটাল ডেঙ্গু চিকিৎসার জন্য, সেই জন্য সেইখানে উপযুক্ত ডাক্তার যারা মেডিসিন বিশেষজ্ঞ তাদেরকে পদায়ন করা এবং যন্ত্রপাতি সরবরাহ করা প্রয়োজন বলে আমি মনে করি। গত 24 ঘন্টায় শুধু মিডফোর্ড হাসপাতালে 184 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত 10,000 ছাড়িয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে স্কুলের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। দুপুরে মহাখালী স্বাস্থ্য ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। আমাদের বাচ্চারা দীর্ঘদিন ধরে ঘরে থেকে থেকে নানান ধরনের সমস্যায় ভুগছে, তো তাদেরকে স্কুল কলেজে নিয়ে আসতে পারলে সেটা খুবই ভালো হবে। টিচারদের আমাদের মোটামুটি টিকা দেওয়া শেষ, বাকিদেরকে টিকার আওতায় আনতে পারলে হয়তো দেয়া যাবে। তো এই ব্যাপারে আমাদের একটা সভা আছে, মন্ত্রী মহোদয়ের সাথে একটা সভা আছে, এবং আমাদের মুখ্য সচিব মহোদয় আহমেদ কায়কাউস ওনার সাথে একটা সভা আছে। এটার পরে হয়তো সিদ্ধান্ত হবে যে আমরা কি করব। চট্টগ্রামে করোনা চিকিৎসার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল কোভিড ডেডিকেটেড জেনারেল হাসপাতাল। নতুন করে হাসপাতালটিতে 6 শয্যার হাই ডিপেন্ডেন্সি ইউনিট স্থাপন করা হয়েছে। এতে একদিকে যেমন হাসপাতালটির সক্ষমতা বেড়েছে, তেমনি করোনা রোগীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করেন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। কোভিড ডেডিকেটেড নগরীর জেনারেল হাসপাতালে গত বছরের এপ্রিলে 100 শয্যার করোনা আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়। পরবর্তীতে রোগীর চাপ বেড়ে যাওয়ায় 150 শয্যা করা হয়। এছাড়া গত বছর জুলাই থেকে 10 শয্যার আইসিইউ ইউনিট চালু করা হলেও তা বাড়িয়ে বর্তমানে 18টি করা হয়। করোনা মহামারীতে আইসিইউ এর উপর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে 6 শয্যার এসডি ইউনিট স্থাপন করা হয়েছে জেনারেল হাসপাতালে। কোভিডে যেহেতু আইসিইউর ডিমান্ড অনেক বেশি, সংখ্যাটাকে এখনও হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু 24টা বেড আইসিইউ গড়ে তোলা এবং 24টা বেড আইসিইউ মেনটেন্যান্স, এটা অনেক বড় ব্যাপার। এটা আমি মনে করি যে আমাদের সক্ষমতা অনেক বাড়িয়েছে, আমাদের রোগীদের সার্ভিস দেওয়ার ক্ষমতা অনেক বাড়িয়েছে। আধুনিক সকল লজিস্টিক সাপোর্টের মাধ্যমে এই এসডি ইউনিট স্থাপন করা হয়েছে বলে জানান আইসিইউ এবং অ্যানেস্থেশিয়া বিভাগের কনসালটেন্ট। আমাদের এখানে আধুনিক লজিস্টিকের স্থাপনাও করেছি। আমরা সরকারি হাসপাতালে প্রথম স্থাপনা করেছি সিসিটিভি মনিটর, সেন্ট্রাল মনিটর, ডেস্কটপ বিল্ট ইন কম্পিউটার। তবে করোনা সংক্রমণ, মৃত্যুহার কমলেও এসডিইউ কিংবা আইসিইউর চাহিদা কমেনি। নতুনভাবে স্থাপিত এসডিইউ থেকে করোনা রোগীদের উন্নত মানের সেবা দেওয়া সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এটা চট্টগ্রামের মানুষের জন্য ডিমান্ডিং এবং এসডিইউর চাহিদা খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে, আমরা সেটা ধারণা আশা করছি না। চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1227 জন, আর আক্রান্ত হয়েছেন 99,341 জন। নগরীর জেনারেল হাসপাতালে 6টি এসডিইউ বেড স্থাপন হওয়ায় করোনা চিকিৎসার ক্ষেত্রে সক্ষমতা আরও অনেক বেশি বেড়েছে বলে মনে করেন চিকিৎসকরা। নগরীর জেনারেল হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। শিগগিরই কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় 50 লাখ টিকা আসবে বাংলাদেশে।
টিকার ক্ষেত্রে বাংলাদেশ সবার আগে অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার। সকালে রেড ক্রিসেন্ট হাসপাতালে মেডিকেলের সামগ্রী বিতরণ করে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্রের এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 1953 সালে সিস্টার্স অফ ফিলাডেল নামে একটি মিশনারি প্রতিষ্ঠান ঢাকায় স্থাপন করে এই হাসপাতাল। স্বাধীনতার আগ পর্যন্ত তাদের হাত ধরেই চলে এই প্রতিষ্ঠানটি। রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে পরিচালিত হলি ফ্যামিলি হাসপাতাল বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা এবং বহু নাগরিকের জন্য ছিল চিকিৎসা সেবার নিরাপদ আশ্রয়স্থল। একসময় সেবার মান ও আধুনিকতায় এগিয়ে থাকলেও করোনাকালে সামনে আসে হাসপাতালটির নানা সমস্যার কথা। আর্থিক সংকটের কারণে আটকে থাকে চিকিৎসক ও নার্সদের কয়েক মাসের বেতন। যদিও আবারও হারানো গৌরব ফিরে পেতে লড়ছে হলি ফ্যামিলি হাসপাতাল। বদলে যাওয়া সেই গল্পে এবার সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার দেশটির পক্ষ থেকে একটি কেন্দ্রীয় পানি শোধনাগার, মেডিকেল সরঞ্জাম পরিষ্কারের যন্ত্র, অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু চিকিৎসা সহায়ক উপহার দেয় দেশটি। এ ধরনের সহায়তা হাসপাতালকে আরও এগিয়ে নিতে সহায়ক বলছেন সংশ্লিষ্টরা। Continue to extend hands to our this non-profit organization. I would like to work together to more effective and accountability of humanitarian response. I believe all the concerned will come forward to support our humanitarian service like USAID. I thank the US government for donating. রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি যে কোনো সহায়তায় পাশে থাকার প্রত্যয় যুক্তরাষ্ট্রের। পাশাপাশি কোভিড মোকাবেলায় বাংলাদেশের টিকাদান কর্মসূচি চালিয়ে নিতে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন প্রদানের আশ্বাস দেয় দেশটির রাষ্ট্রদূত। প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সের মাধ্যমে টিকা দিতে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দিবে বাইডেন প্রশাসন। বাংলাদেশের যে কোনো সহায়তায় যুক্তরাষ্ট্রের মানুষ পাশে থাকবে বলেও জানান রবার্ট মিলার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। স্বামী ছিনতাইকারী, স্ত্রী হাসপাতালের আয়া, দুজনের পড়ালেখার দৌড় অষ্টম শ্রেণী পর্যন্ত। বছর দুয়েক আগে ধনী হওয়ার মিশন নিয়ে ছদ্মনাম ধারণ করে প্রতারণায় নামেন তারা। কৌশল হিসেবে শান্তা চৌধুরী নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে স্ত্রীকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে তুলে ধরেন স্বামী। এরপর ট্যুরিস্ট ভিসা, আকামা ও চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক দম্পতি। বুলবুল রেজার রিপোর্ট। বড়লোক হওয়ার স্বপ্নে বিভোর মলিয়াতিক দম্পতি। স্বপ্ন বাস্তবায়নে 2019-এ মানুষ ঠকানোর ফন্দি আসে তাদের মাথায়। পরিকল্পনা মাফিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছদ্মনাম ধারণ করেন দুজন। বলি হয়ে যান শান্তা চৌধুরী আর আতিক হয়ে যান জয়। তারপর প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে শান্তা চৌধুরীর অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়া হয়। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবির সঙ্গে স্ত্রীর ছবি জোড়াতালি দিয়ে ভুয়া ছবি তৈরি করেন স্বামী। সেসব ছবি শান্তা চৌধুরী নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করে আস্থা অর্জনের চেষ্টা করেন সাধারণ মানুষের। বিষয়টি নজরে এলে প্রতারণার অভিযোগে মামলা করেন প্রবাসী কল্যাণ মন্ত্রীর আসল এপিএস। উনি একটা পোস্ট করেছেন যে ওনাকে প্রবাসী কল্যাণ মন্ত্রীর এপিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এটা আসলে ঠিক না, এটা একটা ভুল তথ্য দিয়ে হয়তো মানুষের সাথে প্রতারণা করার উদ্দেশ্যে উনি এটা করেছেন। প্রকৃতপক্ষে মাননীয় মন্ত্রী সহ এই মন্ত্রণালয়ে আমরা কেউ তাকে চিনি না এবং জানি না। পুলিশ বলছে চাকরির প্রলোভন, বিদেশ যেতে ইচ্ছুক আগ্রহী প্রার্থী, ট্যুরিস্ট ভিসা ও আকামা করে দেওয়ার কথা বলে শত শত মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই দম্পতি। একটা আয়া, এটা হাসপাতালে আয়া হিসেবে কাজ করতো, ক্লাস 8 পাস। এই শান্তা চৌধুরী অর্থাৎ এপিএস নাম ধারণ করেই তার হাজব্যান্ড এবং সে তারা দুজনেই প্রতারণার আশ্রয় নেয়। লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন ধারণা করা যায় এবং অনেক কমপ্লেন আমরা পাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই কারো সঙ্গে যোগাযোগ করার আগে তার প্রকৃত পরিচয় জানতে সংশ্লিষ্ট অফিস কিংবা পুলিশের সহায়তা নেয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বরখাস্তকৃত ওসি প্রদীপের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে দুদকের করা মামলার চার্জশিট আমলে নিয়েছেন আদালত। একই সাথে প্রদীপের জামিন নামঞ্জুরের পাশাপাশি এই মামলার অপর আসামি স্ত্রী চুমকি পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
বুধবার দুপুরে পুলিশের কড়া পাহাড়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয়। দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম 2-এর সহকারী পরিচালক মোহাম্মদ রিয়াজউদ্দিন গত 26 জুলাই আদালতে দেওয়া চার্জশিটে 49,58,957 টাকা সম্পদের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়া এবং 2,35,58,417 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও অন্যকে স্থানান্তরের অভিযোগ আনেন প্রদীপ ও চুমকির বিরুদ্ধে। শুনানি চলাকালে প্রদীপের জামিনের আবেদন জানালে তা নামঞ্জুর করা হয়। তাদের তদন্তে এই আসামির বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং করেছে এবং তার ক্ষমতার ব্যবহার করেছে, ডিটেলস আমরা উল্লেখ করেছি। স্যার সেটা বিবেচনা করে মামলা আমলে গ্রহণ করেছে এবং আসামির জামিন চেয়েছিল, জামিনটা নামঞ্জুর করা হয়েছে। গত বছরের 23 আগস্ট দায়েরকৃত এই মামলার অভিযোগপত্রে মোট 29 জনকে সাক্ষী রাখা হয়েছে। তবে এই চার্জশিট শুনানিতে প্রদীপের আইনজীবীরা দাবি করেন এই ঘটনার সাথে প্রদীপের কোনো সম্পৃক্ততা নেই। যে অভিযোগ আছে চার্জশিট এবং এফআইআরে, ওখানে ডাইরেক্টলি প্রদীপ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা ওনার ওয়াইফ যা আছে, ওয়াইফ থেকে তো আমাদের কথা হচ্ছে ওর বাবা দিয়েছে, ওর হিন্দুরা তো যৌতুক হিসাবে মেয়েকে দিতেই পারে। সুতরাং তাকে 14-9 থেকে কাস্টডিতে আছে, বছরের কাছাকাছি, ওনাকে জামিন দেওয়া উচিত। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে হত্যার অভিযোগে মামলা হলে তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ দাস আদালতে আত্মসমর্পণ করেন। এরপর থেকে প্রদীপ কারাগারে রয়েছে। শুনানি শেষে কড়া নিরাপত্তার মধ্যে প্রদীপকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার 3.5 কোটি ভোক্তার সম্পূর্ণ অচেনা এক বাজারে প্রবেশ করতে চায় বণিক বাংলাদেশ। আর তাই সরকারের সর্বোচ্চ পর্যায়ের 30 সদস্যের একদল এখন সেন্ট্রাল এশিয়ার উজবেকিস্তানে। এই অঞ্চলে নিজেদের পণ্য আর জুতসই শ্রমবাজার খুঁজতে, যেখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক কূটনীতিকে। উজবেকিস্তানের তাশখন্দ থেকে আরও জানাচ্ছেন জুবায়ের ফয়সাল। বিশাল উড়োজাহাজে যাত্রী বলতে মাত্র 30 জন, যাদের মধ্যে নেই কোনো বিদেশি। সবাই ছুটছেন এক অচেনা গন্তব্যে, 2-1 জন ছাড়া এর আগে যাদের কারোর পদচিহ্নই পড়েনি সেখানে। 36,000 ফুট উঁচুতে মেঘের সঙ্গে যুদ্ধ করে ছুটে চলা বোয়িং থেকে নিচে তাকালে প্রথম দেখায় মনে হবে কোনো এক পাথুরে পাহাড়ি বোধহয় যাত্রীদের গন্তব্য। টানা 6.5 ঘন্টার যাত্রা শেষে বিমান যখন নামতে থাকে মাটির টানে, ঘোর কাটে কিছুটা। দৃশ্যমান হয় উন্নয়নের প্রসব বেদনায় ভুগতে থাকা এক ভূখণ্ড। অথচ মাত্র 3.5 কোটি নাগরিকের এই দেশের আয়তন বাংলাদেশের তুলনায় কমপক্ষে 4 গুণ, মাথাপিছু আয়ও $7,000 বেশি। তাশখন্দের মাটি স্পর্শ করার পর চোখ কপালে উঠতে বাধ্য যে কারো। ইতিহাস আর আধুনিকতার মিশেলে গড়ে ওঠা 1000 বছর আগের এই শহর কোনো অংশেই কম নয় ওয়াশিংটন ডিসি থেকে। কি অবাক হচ্ছেন? পরিচ্ছন্ন ছিমছাম ট্রাফিক জ্যামহীন সড়কে সারি সারি শেভরোলেটের ছুটে চলা দেখে আপনার মনে হতেই পারে এটি ইউরোপ আমেরিকার কোনো শহর হয়তো। চলতি বছর এখানেই ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অ্যানুয়াল মিটিং শুরু হতে যাচ্ছে বুধবার। কিন্তু একদমই অপরিচিত এই ভূখণ্ডে বাংলাদেশের চাওয়া একটু আলাদা। মিটিং ছাপিয়ে তাই অচেনা বাজারে পণ্যের প্রসারেই নজর ব্যবসায়ীদের। আমরা যেহেতু ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং করি, ইলেকট্রনিক্স প্রোডাক্ট, সেখানে অবশ্যই মনে করি যে অপরচুনিটি এক্সপোর্ট করার জন্য হোম অ্যাপ্লায়েন্সেস, সেই কারণেই এসেছি। করোনার চোখ রাঙানি উপেক্ষা করে এই সফর অনেকটাই স্বস্তি ফিরিয়েছে ব্যবসা বাণিজ্যের আকাশে। 2 বছর পর ইন্টারন্যাশনাল ফ্লাইট মনে হচ্ছে করোনার যে গিফট লেগেছিল সেটা খুলে গেছে। প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে বাণিজ্য সম্প্রসারণের এই সফরে আইসিটি প্রতিমন্ত্রী, বেজা চেয়ারম্যান ছাড়াও অংশ নিয়েছেন আইটি উদ্যোক্তা, ঔষধ শিল্প ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, তাশখন্দ, উজবেকিস্তান। এদিকে নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 প্রকৌশলী। গতরাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। মৃত্যু ভয় আর দুঃসহ স্মৃতি নিয়ে দেশে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। গত 15 আগস্ট তালেবান পুনরুত্থানের পর দুশ্চিন্তা বাড়তে থাকে আফগানিস্তানে থাকা আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে। উদ্বেগ, উৎকণ্ঠা আর চড়াই উতরাই পেরিয়ে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি প্রকৌশলী, যারা সবাই
আফগানিস্তানের আফগান ওয়্যারলেস টেলিকমিউনিকেশন কোম্পানি AWCC-তে প্রকৌশলী হিসেবে কাজ করতেন। মঙ্গলবার রাত 11:26 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। এ সময় স্বজনদের সাথে তৈরি হয় আবেগময় মুহূর্ত। দেশে ফিরতে পেরে স্বস্তি ছিল তাদের চোখে মুখে। সরকার যেহেতু পরিবর্তন হইতেছে, এখন ওখানে তো কোনো সরকার নাই, অ্যাকচুয়ালি ফর্ম করে নাই, তো আমরা তো বুঝতেছি না যে ভবিষ্যৎ কেমন হবে। আমরা চেষ্টা করতেছিলাম যে কিভাবে যাওয়া যায় ওখানে। আমাদের সঙ্গে আমাদের কোম্পানি এরা অ্যাসিওর করছিল আমাদের নিরাপত্তা দিবে, ওই হিসাবে আমাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু আমরা বাসায় থেকে ডিউটি। আফগানিস্তান থেকে প্রকৌশলী দেওয়ার প্রথম চেষ্টা চালান গত 16 আগস্ট। তারা বিমানে উঠতে ব্যর্থ হয়। পরে 25 ও 26 আগস্ট 60 আফগান শিক্ষার্থীর সাথে তারা আবারও দেশে ফেরার চেষ্টা করেন। 27 আগস্ট কাবুল বিমানবন্দরের বাইরে বোমা বিস্ফোরণের সময়ও তারা বিমানবন্দরেই ছিলেন, তবে ভাগ্যগুণে বেঁচে যান তারা। পরে 26 আগস্ট জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা কাবুল ছাড়েন। এরপর কাতারে 3 দিন থেকে দুবাই হয়ে মঙ্গলবার রাতে দেশে ফেরেন তারা। নর্থ গেট দিয়ে 5 থেকে 7 বার ট্রাই করেছি, নর্থ গেট দিয়ে আমরা ঢুকতে পারি নাই। 30 মিনিট পরে ওই গেটে যাওয়ার কাছাকাছি যাওয়ার পরে আমরা শুনতে পারি যে নর্থ গেটে আর কি ব্লাস্ট হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে বাকি 6 বাংলাদেশি ও আফগান শিক্ষার্থীদের দেশে ফিরিয়ে আনা হবে। সময় সংবাদ, ঢাকা। ইতালির ল্যাম্পেদুসা উপকূল থেকে 4 শিশুসহ 23 অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তিউনিসিয়া থেকে নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তাদেরকে উদ্ধার করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় মঙ্গলবার ওই অভিবাসন প্রত্যাশীদের উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। নৌকাটি ল্যাম্পেদুসা উপকূল থেকে 21 মাইল দূরে থাকার সময় কোস্টগার্ড তাদের দেখতে পায়। উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদেরকে প্রয়োজনীয় খাবার ও পানি সরবরাহ করে তারা। আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবেন না তামিম ইকবাল। তরুণদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই ওপেনার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন তিনি। বিসিবি সভাপতি ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুকে নিজের ভাবনার কথা জানিয়ে দিয়েছেন তামিম। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। জাতীয় দলের হয়ে সর্বশেষ গেল বছর মার্চে এই জিম্বাবুয়ের বিপক্ষেই টি-20 খেলেছিলেন এই টাইগার ওপেনার। আমার মনে হয় না যে আমি ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত, আর আমি বেসিক্যালি নট অ্যাভেলেবল ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এটার 2-3টি কারণ আছে। আমার কাছে মনে হয় যে গেম টাইম ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা। সেকেন্ডলি, যে জিনিসটা আমার কাছে মেইন জিনিসটা যেটা ট্রিক করেছে এই ডিসিশন নিতে, উইচ ওয়াজ যেহেতু আমি লাস্ট প্রায় 15-16টা টি-20 খেলি নাই, প্লাস আমার জায়গায় যারা খেলছিল, আমার কাছে কোনোভাবেই মনে হয় না যেটা ফেয়ার হবে তাদের প্রতি যদি আমি হঠাৎ করে এসে ওদের জায়গাটা নিয়ে নিই। আই এম নট রিটায়ারিং, আমি রিটায়ার করছি না, বাট প্রবাবলি এই ওয়ার্ল্ড কাপটা আমার খেলা হবে না। আর আমার কাছে মনে হয় যে ইটস আ ফেয়ার ডিসিশন। আমার কাছে মনে হয় যারা ইয়াং যারা ওপেন করছে ন্যাশনাল টিমে, দে শুড গেট, ওরা সুযোগ পাওয়া উচিত। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 4টায়। সেন্টার উইকেটে শেষ দিনের প্রস্তুতি সেরেছেন সাকিব মুশফিকরা। টপ অর্ডার ব্যাটসম্যানদের নিয়েই বেশি মনোযোগী ছিলেন ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। মুস্তাফিজ শরীফুলদের সঙ্গে ব্যস্ত ছিলেন ওটিস গিবসন। এছাড়াও ফিল্ডিংয়েও বাড়তি মনোযোগ ছিল গোটা দলের। কিবিদের বিপক্ষে এর আগে মুখোমুখি হওয়া 10টি টি-20-র একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আর প্রতিপক্ষের অনভিজ্ঞ স্কোয়াড বিবেচনায় ফেভারিট হিসেবেই মাঠে নামবে মাহমুদুল্লাহ বাহিনী। ফ্লাড লাইটের আলোর সঙ্গে মানিয়ে নিতে বিকেল 4টায় শেষ দিনের অনুশীলন শুরু করবেন কিবিরা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সরাসরি যাচ্ছে তার কাছে। নিয়ন, কেমন একাদশ নিয়ে নামবে বাংলাদেশ? দুই দলের একাদশ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে?
ঘড়ির কাঁটা হিসেব করলে আরও সোয়া 1 ঘন্টার মতো এখনো ম্যাচের বাকি, তাই একাদশ নিয়ে এখন একেবারে পরিপূর্ণভাবে কোনো তথ্য আপনাকে আমি জানাতে পারবো না। তবে এখন পর্যন্ত আমরা যে আভাস পেয়েছি তাতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ যে টি-20 ম্যাচটি খেলেছিল সেই ম্যাচটি থেকে আসলে দুটি পরিবর্তন আসতে পারে। কারণ প্রথমেই আমরা জানি যে সৌম্য সরকারকে ড্রপ করা হতে পারে সেই ম্যাচ থেকে, যেমন কারণ লিটন একটা ইনক্লুশন হবে ওপেনিংয়ে, লিটনের সঙ্গে নাইম ওপেনিং করবেন এবং পরবর্তীতে স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান আমাদের ওয়ান ডাউনে অনেক দিন ধরেই খেলে আসছেন, তারপর পরে আসলে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ থাকবেন এবং মুশফিকুর রহিম যেহেতু টিমে আবার নতুন করে ওই অস্ট্রেলিয়া সিরিজে ছিলেন না, এখানে আসছেন, তাই তার কারণে মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু বাদ পড়ে যাচ্ছেন এবং পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদের পরে আফিফ এবং সোহানের জায়গাগুলো এখনও ফিক্সড আছে। পরবর্তীতে আজকের উইকেটের বিবেচনা করে হয়তো বা টিম ম্যানেজমেন্ট কিছুটা ডিসিশন নিতে পারেন, সেক্ষেত্রে সাইফুদ্দিন এবং মুস্তাফিজ দুজন পেসার অবধারিতভাবে খেলবেন এবং নাসিব এবং মেহেদিরও খেলার সুযোগ রয়েছে। তবে যদি উইকেটে কোনো কারণে প্রয়োজন মনে করেন তাহলে আরও একজন পেসার ইনক্লুশন হতে পারে, তবে সেটার সুযোগ একেবারেই কম, কারণ আমি সকাল থেকে এখানে আছি, এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে সকালের দিকে, আমরা প্রায় 12টা পর্যন্ত দেখেছি পিচ কাভার করা ছিল। আপনি জানেন যে পিচের এই কাভার করার কারণে কিন্তু পিচের আর্দ্রতা জমেছে, যার কারণে পিচ শুকানোর সময় পায়নি, সেভাবে সূর্যের আলোও পায়নি, যার কারণে পিচ অনেক স্লো এবং লো হবে স্বাভাবিকভাবেই। বাংলাদেশে এই সময়ে আসলে এই ওয়েদারে এই ধরনেরই পিচ হয়ে থাকে, তো স্বাভাবিকভাবেই বাংলাদেশ স্পিন নির্ভর একটি দল হবে এবং সেখানে দুজন পেসারের সঙ্গে 3 জন স্পিনার খেলবেন সাকিব আল হাসান সহ, তো সেটা মোটামুটি ধরে নেওয়াই যাইতে পারে। তাই অস্ট্রেলিয়া সিরিজের ওই শেষ ম্যাচ থেকে আমরা বলতেই পারি জাস্ট দুটি পরিবর্তন নিয়ে হয়তো বাংলাদেশ নামবে। এছাড়াও নিউজিল্যান্ডের কথা যদি বলি, নিউজিল্যান্ডের টিম নিয়ে গতকালকেও তাদের যখন বোলিং কোচ রাতের বেলা আমাদেরকে যে ইন্টারভিউটা পাঠিয়েছেন সেখানে আমরা দেখেছি এবং পরবর্তীতে তাদের ক্যাপ্টেনও যখন কথা বলেছেন তারাও একটি স্পিন নির্ভর দলের দিকে চিন্তাভাবনা করছেন, অথবা মিডিয়াম পেসারের আধিক্য আছে তাদের স্কোয়াডে, তাদেরও অনেক দল থাকতে পারে বলে আমরা ধারণা করছি। নিয়ন, তামিম ইকবাল তো নিজেকে টি-20 বিশ্বকাপ থেকে সরিয়ে নিয়েছেন, বিশ্বকাপের আগে অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন সিদ্ধান্ত দলের উপর কোনো প্রভাব পড়বে কিনা? অবশ্যই পড়বে। আপনি যদি মনে করে থাকেন যে 2011 সালের একটা বিশ্বকাপের আগে কিন্তু মাশরাফি বিন মুর্তজার সেই কান্না ভেজা চোখের দৃশ্য এখনও বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ভুলে যাননি। সেই সময়ও কিন্তু মাশরাফি বিন মুর্তজার ইনজুরি নিয়ে একটা সমস্যা ছিল এবং শেষ মুহূর্তে শেষ দিনে তাকে যখন বাদ দেওয়া হলো, তার সেই কান্না জড়িত যে ছবি আমাদের মাঝে ভেসে বেড়াচ্ছে সেটা কিন্তু এখনও মানে সবার মনেই প্রায় জাজ্জল্যমান রয়েছে। তো সেই জায়গা থেকে যদি ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি, তামিমের এই সিদ্ধান্তটা অনেক বেশি পেশাদার হয়েছে। তামিম নিজে থেকেই জানিয়ে দিয়েছেন যে তিনি আসলে বিশ্বকাপের আগে যেহেতু অনেক দিন ধরে তিনি টি-20 ম্যাচের মধ্যে নেই, তাই শুধুমাত্র তার নামের ওজনের কারণে তাকে দলে ইনক্লুশন করা হোক, এটা আসলে তিনি নিজেও চান না। সেটা জুনিয়র ক্রিকেটারদের উপর একটা অন্যায় করা হবে, এতদিন ধরে যারা ক্রিকেট খেলে আসছেন, এতদিন ধরে বাংলাদেশ টিমকে যারা সার্ভিস দিচ্ছেন তাদের প্রতি একটা অন্যায় হবে, সে কারণে তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন। টিম ম্যানেজমেন্টকেও কোনো প্রেশার দেননি, কারণ জানেন যে আজকে বিসিবির একটি বৈঠক হয়েছে, সেই বৈঠকে কিন্তু মূলত টিমটা নিয়েই কথা হয়েছে, বিশ্বকাপের টিম অনুমোদন করবেন এবং কিছুক্ষণ পর নাজমুল হাসান পাপন আমাদেরকে সেটা ব্রিফ করবেন। তো সব কিছু মিলিয়ে তামিমের সিদ্ধান্তটা ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে যদি বলেন খুবই ভালো হয়েছে। হ্যাঁ, টিমের জন্য একটা প্রেশার হলো, কারণ তামিমের মতো একজন অভিজ্ঞ ক্যাম্পেইনারকে দলের জন্য প্রয়োজন ছিল বিশ্বকাপের মতো মঞ্চে, কারণ আমাদের ওপেনিং স্লট যদি বলেন নাইম, সৌম্য এবং লিটনকে নিয়েই ঘুরপাক খাচ্ছে এবং জিম্বাবুয়েতে সেটা ভালো করলে অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু খুব একটা ভালো করেনি। তো সেই আক্ষেপটা হয়তো বা বাংলাদেশের মানুষের রয়ে যাবে, কিন্তু তারপরেও তামিমকে ছাড়া হয়তো বা ভালো কিছু করারই একটা সম্ভাবনা রয়েছে। তুমি এই ছিল আমার কাছে মিরপুর থেকে সবশেষ। মিরপুর থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী নিয়ন মোহাইমিন। দুপুরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কারামুক্তির উচ্ছ্বাস নিয়ে কাশিমপুর থেকে 27 দিন পর বের হলেন চিত্রনায়িকা পরিমণি। গাড়ি থেকেই ভক্তদের সঙ্গে মেলালেন হাত, বনানীর বাসার সামনে উপচে পড়া ভিড়। চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশের প্রমাণ দিতে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি চ্যালেঞ্জ। বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাধিতে দলের শ্রদ্ধা। এবং রাজধানী ও আশেপাশের এলাকার ডেঙ্গু রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা, সক্ষমতার 3 গুণ রোগী ভর্তি। আগামী 2 সপ্তাহ এডিস মশা আরও বাড়ার শঙ্কা। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।